বন্ধুরা, লোকসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছিলাম, তখন তাদের একটা পারসেপশন তৈরি হয়েছিল যে সারা ভারতবর্ষে বিজেপি বা এনডিএ জোট 400 পেরিয়ে যাবে এবং সারা ভারতবর্ষে কী হবে জানি না, পশ্চিমবঙ্গে অন্তত 25-30টা আসন তো বিজেপি পাবেই। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা গেল পশ্চিমবঙ্গে বিজেপির আসন 12, সর্বভারতীয় ক্ষেত্রেও ফলাফল সেই লেভেলের হয়নি। ফলে যে মানুষগুলো অত্যন্ত উৎসাহের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলছিলেন, এই রাজ্যে পরিবর্তনের কথা বলছিলেন, তাদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে বাম জামানা যেরকম 34 বছর চলেছিল, তার থেকেও বড় জামানা চলবে এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে। কেননা বাম জামানায় এই ধরনের কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা ওই ধরনের কোনো তো ব্যাপার নেই, এবং পশ্চিমবঙ্গের মানুষ কাজ করার থেকেও ভাতা ভিক্ষাতে বেশি আগ্রহী। যতই তাকে সাধারণ মানুষ কটাক্ষ করুক, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজের সম্ভ্রম নিয়ে চলা মানুষ মনে করেন যে সরকার কাজের কাজ কিছু করছে না, উল্টে নিজেদের পকেট ভরছে, আর সেখান থেকে কিছু টাকা মাস গেলে ওই হাতে ভিক্ষা দেওয়ার মতো দিয়ে দিচ্ছে, সেই মনোভাবে যারা নিচ্ছেন সেটা সঠিক নয়। কিন্তু বেশিরভাগ রাজ্যবাসী আবার তাতে খুশি। কেউ কেউ চাইছেন সেই টাকাটা আরেকটু বেড়ে যাক, ব্যাস, তাহলেই আর কোনো নিশ্চিন্ত নেই। তো এই ধরনের যখন প্রকল্প আছে এবং সেখানে সেই প্রকল্পের একটা ডিভিডেন্ড ভোট ব্যাংক আছে, এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের কথা, বেশিরভাগ মানুষই কিন্তু অন্য কথা ভাবছেন। তারা বলছেন যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরবেই। প্রবল প্রতাপাদিত্য কংগ্রেস কোনোদিন সরবে সেই আমলে মানুষ ভাবতে পারেনি, বামেরা সরবে সেই আমলের মানুষ ভাবতে পারেনি, সেরকমই তৃণমূল সরবে এখন মানুষ ভাবতে পারছে না, কিন্তু সেটা সরা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মডেলটা কী হবে, রাজনৈতিক লাইনটা কী হবে। তৃণমূল কংগ্রেস থাকছে, এটা তো একটা জোরালো মতামত। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরতে পারে, কিন্তু কিভাবে সরতে পারে সেইটা নিয়ে মোটামুটি 3 ভাগে বিভক্ত মানুষ। কোন 3টে পয়েন্ট? অবশ্যই সেটার বিস্তারিত আলোচনা করব, এবং আপনারাও ভেবে দেখুন এর মধ্যে বেস্ট অপশন কোনটা। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে 3টে পয়েন্টে কথা হচ্ছে, সেখানে পার্সেন্টেজ যে পয়েন্টটা সব থেকে কম, আমি সেই দিক থেকে শুরু করছি, অর্থাৎ 3, 2, 1 করে আপনাদের সামনে পয়েন্টগুলো নিয়ে আসবো এবং তার পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট বলবো। আপনারাই বিচার করে দেখুন এর মধ্যে সঠিক কোনটা আপনাদের মনে হচ্ছে। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলার মানুষ বিজেপিকে দেখে নিয়েছে, বিজেপিকে দেখে বীতশ্রদ্ধ, এবং সেই জায়গা থেকে বিজেপির আর ভবিষ্যৎ এই বাংলায় নেই। কেন নেই? তার 1 নম্বর কারণ হচ্ছে ভোট ব্যাংকের অঙ্ক। যতই আমি তৃণমূলকে টক্কর দিই, যেটাই করি, আলটিমেটলি যখন ভোটের ময়দানে নামছি, যে সংখ্যালঘু ভোট আছে, বিজেপি কোনো সময় বাংলায় সেই ভোটটা পাবে না। অর্থাৎ বিজেপি বাংলাতে খেলতেই নামছে 30% ভোটকে বাইরে রেখে। এবার ওই 70% ভোটের মধ্যে বিজেপি ম্যাক্সিমাম ভোট তুললেও তারা কিন্তু ওই 36, 38, 40, 42 পয়েন্টে গিয়ে আটকে যাবে, এবং সেই জায়গাটায় বাকি যে পার্সেন্টেজটা আছে, এই 30% ডিভিডেড ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, তার সঙ্গে মহিলাদের একটা 10-12% আর 3-4%-এর করে কমে খাইয়ে দেওয়ার ভোট ব্যাংক, এই যদি অ্যাড করা হয়, তৃণমূল কংগ্রেস আরামসে 42-45% ভোট পাবে। ফলে বারবারই বিজেপি ওই ভালো খেলিয়া পরাজিত ওই তকমায় নিয়ে যাবে। বাংলায় বিজেপি যেহেতু সংখ্যালঘু ভোট ব্যাংকটা নিজেদের দিকে আনতে পারছে না, তাই বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। আর সেই জন্য বিকল্প হিসেবে উঠে আসছে বামফ্রন্ট কংগ্রেস জোট। এবং এই নির্বাচনে যেটা দেখা গেছে, তাদের সঙ্গে আইএসএফের জোট হয়নি, সেই আইএসএফকেও যদি সঙ্গে নিয়ে আসা যায়, এবং মানুষ যখন ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে বিজেপি যেহেতু সংখ্যালঘু ভোট পাচ্ছে না, বিজেপি তৃণমূলের বিকল্প হতে পারে না, সুতরাং সেই বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ, এই এই 3 মূর্তির জোট, এরাই কিন্তু বাংলার বিকল্প হতে চলেছে। এটা একটা অংশ মনে করছেন। আবারও বলছি যে এই আমি যে কথাগুলো বলছি সেটা 3-2-1 র্যাঙ্কিংয়ে বলছি। এটা আমি যাদের সঙ্গে কথা বলছি তাদের সবথেকে কম পার্সেন্টেজ এই মানুষরা এই মতবাদটা দিচ্ছেন। এবার এর পাল্টা যে মতবাদটা বলছেন মানুষ, সেটা হচ্ছে যে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ 3টে রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক ঘরানা সম্পূর্ণরূপে আলাদা, এবং তাদের মধ্যে ন্যূনতম কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। উঁচুতলায় জোট হলে নিচুতলায় জোট হয় না, নিচুতলায় জোট হলে উঁচুতলায় জোট হয় না। আসন ভাগাভাগি নিয়ে একে অপরের উপর যে কাদা ছোঁড়াছুড়ি থাকে, একে অপরের উপর যে টার্গেট থাকে, সেই জায়গা থেকে যদি ন্যূনতম কোনো সহায়ক জায়গায় আসে না, ন্যূনতম কোনো সহমতের জায়গায় আসে না, সেই জায়গায় কিন্তু তারা খুব একটা কিছু বেশি করতে পারবে না।
তার থেকেও বড় কথা হচ্ছে যে সংখ্যালঘু ভোটকে কাছে আনতে গিয়ে বামফ্রন্ট কংগ্রেসকে দেব, কিন্তু আইএসএফ যে রাজনীতিটা করছে সেটাকে সেটাও তো আলটিমেটলি যে যে কারণে পশ্চিমবঙ্গে পরিবর্তনের দরকার সেই জায়গাটাই চলে আসছে। সুতরাং আইএসএফ সেই জোটে থাকলে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এদিকে আসন সংখ্যা বা ভোট সংখ্যার নিরিখে বামেরা পিছোচ্ছে, অথচ সব থেকে বেশি দাদাগিরি এই জোটে তারা করতে চাইছে। কংগ্রেস নির্দিষ্ট কয়েকটা জেলায় শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছে। আইএসএফ বাড়ার চেষ্টা করছে, কিন্তু সেইভাবে কি তারা দাপটটা দেখাতে পারবে? ফলে এই যে জোটটা আছে, এরা ভোট এলে জোটটা করে, আসন সমঝোতা করার চেষ্টা করে, তারপর নিজেদের মধ্যে মারামারি করে। নেতাদের মধ্যে জোট হলেও ভোটারদের মধ্যে সেই সেই হাওয়াটা তারা ঢোকাতে ব্যর্থ হয়, এবং ভোট চলে গেলেই যে ন্যূনতম কর্মসূচি একসঙ্গে কোনো কিছু করা, তা কিছু নয়, বরং ভোটে যখন হেরে যায় একটা দল আর একটা দলকে শুধুমাত্র দোষারোপ করে যায়। সুতরাং যাদের মধ্যে ন্যূনতম এই আন্ডারস্ট্যান্ডিং নেই, তারা বাংলার ভবিষ্যৎ কী করে হতে পারে? অর্থাৎ একদিকে যেরকম সংখ্যালঘু ভোটটাকে রেখে বাংলার রাজনীতি করতে হবে ভেবে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফের জোটটাকে অনেকে জোর দিতে চাইছে, তার কিন্তু এগেনস্টেও পয়েন্ট এটা রয়েছে যে এরা তিন রকমের দল, সুতরাং এই জোটটা কিন্তু স্থায়ী হবে না, এবং এদের মধ্যে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই যারা বাংলার মানুষকে ভরসা দিতে পারবে যে হ্যাঁ, আমরাই এই রাজ্যে আগামী দিনে সুশাসন নিয়ে আসবো। তাহলে দ্বিতীয় অপশান কি? দ্বিতীয় একটা অপশন খুব বড় অংশের মানুষ বলছেন, সেটা হচ্ছে নতুন দল। এবং নতুন দলটা অন্য কেউ নয়, নতুন দলটা শুভেন্দু অধিকারী শুরু করুন। তাদের মত হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করছেন বিজেপির অভ্যন্তরে থেকে, সেটা মার্ভেলাস, কিন্তু মুশকিল হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে দুটো জিনিস বাধা হয়ে যাচ্ছে। এক এক হিন্দুত্ব শেকল দিয়ে বিজেপি পুরো ব্যাপারটাকে দেখছে, আর 2 নম্বর জায়গা হচ্ছে সাংগঠনিক জায়গা, কিন্তু শুভেন্দু অধিকারীকে কিছুতেই ছাড়া হচ্ছে না। আর এই দুয়ের সংমিশ্রণে যেটা হচ্ছে, বাংলার একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গেলেও ওই সংখ্যালঘু ভোটটাকে আনা যাচ্ছে না। ফলে শুভেন্দু অধিকারী যদি নতুন দল করেন, সেখানে কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেসের অনেক তেজি মুখ বা বিজেপিতেও যারা রয়েছেন তারা কিন্তু শুভেন্দুর সঙ্গে আসবেন, এমনকি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদের একটা বড় অংশ কিন্তু সেই দলে যোগ দিতে পারেন। এবং যেভাবে কংগ্রেসের থেকে কিছু হচ্ছিল না বলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অবস্থায় কিন্তু আস্তে 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 তিনি সিপিএমকে এই রাজ্য থেকে মুছে দিয়েছিলেন, এবং এই রাজ্যের একটা সার্বিক মানুষের আস্থা তার প্রতি এসেছিল, এবং 2011-তে তার ফলে পরিবর্তন হয়। শুভেন্দু অধিকারীরও সেই স্টেপটাই কিন্তু নেওয়া উচিত, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ধর্মীয় বিভেদের কোনো গণ্ডি থাকবে না, এবং অনেকেই কিন্তু সেক্ষেত্রে শুভেন্দুর সঙ্গে হাত শক্ত করতে এগিয়ে আসবেন, এবং সেটাই কিন্তু একমাত্র ভবিষ্যৎ হতে পারে। বিজেপির অভ্যন্তরে থেকে শুভেন্দু অধিকারীর বেশি কিছু করা অত্যন্ত শক্ত আছে। এইটা যেরকম একটা পজিটিভ পয়েন্ট সেদিকে আসছে, তার নেগেটিভ পয়েন্টও অনেক উঠে আসছে। যেমন বলা হচ্ছে যে একটা দল গঠন করা হলো, আর সেই দলটা গঠন করার সাথে সাথেই তারা ক্ষমতায় চলে এলো, এমন তো নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। যেমন উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে তৃণমূল কংগ্রেস। 1998-এ এই দলটা জন্ম হয়েছিল, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। একটা সময় রাজ্যে একজন মাত্র সাংসদ, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু তারপর সেই লড়তে 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 তারা শেষ পর্যন্ত গিয়ে 13 বছর বাদে ক্ষমতায় এসছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি আজকে নতুন দল তৈরিও করেন, তার যে সাফল্য সেটা কালকেই এসে যাবে এমন কিন্তু নয়। অনেক হতাশার মধ্যে দিয়ে যেতে হবে, আরও অনেকটা সময় বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে, এবং সেই সাফল্য তৃণমূল 13 বছরে পেয়েছে মানে শুভেন্দু অধিকারী সেই নতুন দল 13 বছরে পাবে তেমন নয়, সেটা 30 বছরও হতে পারে। সুতরাং সেই দীর্ঘমেয়াদী অপেক্ষা কি বাংলার জনগণ করতে পারবে? দুই, একটা দল নতুনভাবে তৈরি করতে গেলে তার কিন্তু অনেক ব্যাপার থাকে, তার একটা ফিনান্সিয়াল পার্ট থাকে, প্রচুর অর্থের পরিমাণ হয়, এবং সংগঠনটা ধীরে ধীরে তৈরি করতে হয়। সো এখন তৃণমূল কংগ্রেস যখন দলটা তৈরি করেছিল, তারা কিন্তু কেন্দ্রের যে শাসক দল ছিল প্রত্যেক ক্ষেত্রেই সেই সহযোগিতা পেয়েছিল। প্রথমে বিজেপির পেয়েছিল, তারপর যখনই দেখলো যে হাওয়া ঘুরছে, হাওয়া মোরগের মতো তৃণমূল তখন কংগ্রেসপন্থী হয়ে গেছিলো, এবং কংগ্রেসের সাহায্য নিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল। তারপর যখন ক্ষমতায় এলো তখন বিজেপি কংগ্রেস সবাইকেই তারা লাথ মেরেছিল, সেটা অন্য কথা। এখন শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপি ছেড়ে বেরিয়ে এসে দল করবেন, ফলে ফলে তারা কি বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে সেই সাপোর্টটা, সেই ফিনান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য যে সাপোর্টগুলো দরকার আছে সেটা পাবেন? সেটা তো খুব একটা সম্ভব নয়। আবার কংগ্রেসের এখন সার্বিকভাবে সারা দেশে যে অবস্থায়, এই নির্বাচনে কিছুটা তারা সাফল্য পেলেও সার্বিকভাবে এমন কোনো আস্থা তারা ভারতবর্ষে করতে পারেনি যে কংগ্রেস ব্যাকড কিছু একটা হলে সেখানে শুভেন্দু অধিকারী বিশাল কিছু সাফল্য পেয়ে যাবেন।
এবং আরেকটা রিসেন্ট এক্সাম্পল অনেকেই বলছেন, সেটা হচ্ছে আইএসএফ। যে আইএসএফ যে পোটেনশিয়াল নিয়ে 2021-এর আগে আত্মপ্রকাশ করলো, অনেকে ভেবেছিল কোথায় একজন মাত্র বিধায়ক হলো, এবং তারপর যেদিকে হাওয়া যাচ্ছে ক্রমশ কিন্তু আইএসএফও মুছে যাওয়ার দিকে যাচ্ছে। সুতরাং একটা নতুন দল করে সেখানে সাফল্য পাওয়া এতটাও কিন্তু সহজ নয়। এবং তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারী নতুন দল করবেন, সেক্ষেত্রে তিনি বিজেপি এবং তৃণমূল দুটো দলের সঙ্গেই তো তার একটা সমদূরত্ব তৈরি হবে, সোজা কথায় রাজনৈতিক শত্রুতা তৈরি হবে। তখন তাকে দুদিকেই কিন্তু লড়তে হবে, দুটো জায়গাতেই কিন্তু লড়তে হবে। সেটা কি খুব একটা সহজ হবে সেই দলটার ক্ষেত্রে? অনেকে আবার বলছেন যে শুভেন্দু অধিকারীর কিন্তু অমিত শাহদের সঙ্গে কথা বলা উচিত। শুভেন্দু অধিকারীকে নিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীর কোনো প্রবলেম নেই, প্রবলেম যেটা হচ্ছে সঙ্ঘঘনিষ্ঠ নেতাদের। সুতরাং বিজেপির সমর্থন নিয়েই একটা একটা দল কিন্তু শুভেন্দু অধিকারীর করা উচিত, যে আমরা তোমাদের এনডিএ অ্যালায়েন্সে আছি, কিন্তু এখানে আমরা আলাদাভাবে লড়বো। কিন্তু কেউ এইভাবে নিজের দল ছেড়ে দিয়ে একটা দল করে আবার সেই দলটাই জোট করছে, এই রকম কি রাজনীতিতে খুব একটা অ্যাকসেপ্টেড হয়? এবং বিশেষ করে যে সংখ্যালঘু ভোটের কথা ভেবে এটা বলা হচ্ছে, বা বৃহত্তর অংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে আসবে সেইটা ভেবে বলা হচ্ছে, তারা যখন বুঝতেই পারবে বিজেপি বা এনডিএর সঙ্গে সেই নতুন দলটা জোট রয়েছে, তারা কি সেই সমর্থনের ঝুলিটা বাড়িয়ে দেবে? ফলে এই দলটাও, নতুন দলটাও কিন্তু একটা কনসেপ্টের মধ্যে রয়েছে, বাট সেটাও কিন্তু একটা খুব যে অ্যাকসেপ্টেড জায়গায় রয়েছে তা নয়। তাহলে 3 নম্বর অপশন কি? 3 নম্বর অপশন হচ্ছে, ম্যাক্সিমাম লোকই বলছে না, বিজেপিই পারবে। বিজেপিই পারবে, তবে তাদের কিছু পরিবর্তনের দরকার আছে, কিছু পরিমার্জনের দরকার আছে। কেন বলছেন? তারা সবথেকে বড় এক্সাম্পল যারা বলছেন বিজেপিই পারবে, তাদের একটা কথা হচ্ছে যে এটা একটা সর্বভারতীয় পার্টি, একটা রেজিমেন্টেড পার্টি। অর্থনৈতিক বা অন্যান্য সাংগঠনিক দিক থেকে কেন্দ্রের সাহায্য তারা পাবে। 2, 12টা আসন পেয়েছে বিজেপি, সেটাও কিন্তু এই বাজারে, যেখানে সারা ভারতবর্ষেই বিজেপির খারাপ ফলাফল হয়েছে এবং পশ্চিমবঙ্গে আরও খারাপ ফলাফল হতো, কী প্রতিকূল পরিস্থিতিতে ভোট হয়েছে, গণনা হয়েছে, সবাই সেটা জানে। সুতরাং সেই জায়গায় 12টা আসন কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নয়। তৃণমূল কংগ্রেস তারা তো এই রাজ্যে 42টি আসনের মধ্যে একটি আসনে নেমে গিয়েছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে যদি তারা ক্ষমতার অলিন্দে আসতে পারে, তাহলে বিজেপিও পারবে। হ্যাঁ, কী কী পরিবর্তন তারা চাইছে বিজেপি পারবে যারা বলছেন, তাদের বক্তব্য হচ্ছে, এক, এই যে দুর্নীতি কাণ্ডে বিভিন্ন কথা এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে যাচ্ছে, শুধু কথার কথা বলে লাভ নেই। যাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কড়া অ্যাকশানে ফেলতে হবে, মানুষকে বিশ্বাস দিতে হবে যে হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশানটা হচ্ছে। 2, যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দলটা পশ্চিমবঙ্গে অনেকটা ওই তৃণমূল স্টাইলেই চালাতে হবে। তৃণমূল স্টাইলে চালাতে হবে মানে, একজন নেতা তোমরা বেছে নাও, সে কে আমরা জানি না, যাকে তোমরা মনে করছো, যাকে তোমরা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছো, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, সেটা সুকান্ত মজুমদার হতে পারে, সেটা দিলীপ ঘোষ হতে পারে, সঙ্গ থেকে আসা কেউ হতে পারে, ডাজন্ট ম্যাটার, একজন নেতা তোমরা চুজ করে নাও এবং তাকেই কিন্তু সার্বিকভাবে বস করে দাও। ভবিষ্যতের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা, সংগঠনে তিনিই শেষ কথা, কিভাবে কি আক্রমণের স্ট্র্যাটেজি সাজানো হবে শেষ কথা, প্রার্থী বাছাই কি শেষ কথা। সমস্ত দায়িত্ব যদি একজনকে দিয়ে দাও, তাহলে এই যে দলের মধ্যে বিভিন্ন রকম কখনো বিদ্রোহ হচ্ছে, কখনো কেউ আংবাংচাং বলে দিচ্ছে, এমন কথা বলে দিচ্ছে যার ফলে মানুষের মধ্যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে, এই যে জায়গাগুলো আছে এইগুলো কিন্তু বন্ধ করতে হবে। অর্থাৎ সোজা কথায়, একজনকে যখন অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হবে এবং তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সাপোর্টটা থাকবে, বিজেপির একটা পার্টি চালাতে গেলে যে ফিনান্সিয়াল পার্ট আছে সেই পার্টের সাপোর্টটা থাকবে, এবং এবং সবথেকে বড় কথা, দুর্নীতি নিয়ে যদি কড়া অ্যাকশন হবে, তাহলে কিন্তু বিজেপি এই তৃণমূলের বিজয়রথ থামিয়ে নিতে পারে। কেননা অনেকেই মনে করছেন যে তৃণমূলটা করছেন এখন 2-3টে কারণে মানুষ। এক, তৃণমূল ক্ষমতায় আছে, সুতরাং তাদের সঙ্গে থাকলে অনেক কিছু পাওয়া যাবে। 2, এই মুহূর্তে তৃণমূল ছাড়লে পাল্টা কিন্তু পুলিশ, সিআইডি কেস হতে পারে, সুতরাং সেই রিস্কটা কেউ নিতে চাইছে না। 3, তৃণমূলে থেকেই তো নির্বাচনী বৈতরণী একদিকে যেরকম পেরিয়ে যাওয়া যাচ্ছে, অন্যদিকে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্তের নামে এলেও এখন অবধি সেইভাবে করতে পারছে না, কোথাও গিয়ে কিছু একটা তো হয়ে যাচ্ছে। সুতরাং এই সব জায়গা থেকে কিন্তু তৃণমূলে করার ভরসাটা অনেকে পাচ্ছে, কিন্তু যে মুহূর্তে দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারি শুরু হবে, করা অ্যাকশন শুরু হবে, এবং এবং বিজেপি সেই জায়গাটাকে মানুষকে এনশিওর করবে, তখন কিন্তু এই তৃণমূলটাই ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। এবং তৃণমূল একবার ভাঙতে শুরু করলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে বিজেপি যেহেতু প্রধান বিরোধী দলের জায়গায় আছে, তারাই কিন্তু শাসকের জায়গায় আসতে পারে। তো মূলত এই 3টি পন্থা, এই 3টি মত সাধারণ মানুষের মধ্যে উঠে আসছে। এবার আপনারাই ঠিক করে দেখুন যে কোন মতটা, কোন পথটা সঠিক এবং সত্যি
কোনভাবে বাংলায় এই তৃণমূলকে রোখা সম্ভব, নাকি যে মতটা একদিকে সলিড রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে যে তৃণমূলের পরিবর্তন এই রাজ্যে সম্ভব নয়, সেটার সঙ্গেই আপনি সহমত করছেন, নাকি এই 3-এর বাইরে এবং তৃণমূল থাকছে এর বাইরে গিয়ে অন্য কোনো মত আপনার রয়েছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।